আজকে তোমাদেরকে একটি অসাধারণ মুভি উপহার দিতে যাচ্ছি। অঢেল টাকা পয়সার মালিক যে সকল মানুষরা তারা তাদের লাইফে এমন কিছুই নেই যেটা তারা চাইলে পায় না। কিছু কিছু মানুষদের এক এক বেলার খাবার রেডি করার জন্য 20 থেকে 25 জন বাবুর্চি শুধুমাত্র রান্নাবান্নাই করে যায়। এরকমই কিছু রিচ পিপলরা যাদের টাকা পয়সার কোনো অভাব নেই এবং পৃথিবীতে কোনো কিছুই তাদের টেস্ট করার বাকি নেই, তারা তাদের মনোরঞ্জনের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সাধারণ স্বাভাবিক মানুষদেরকে ধরে তাদেরকে মেরে রান্না করে খায় এবং এর মাধ্যমে তারা আনন্দ পেয়ে থাকে। অবাক করা, তাই না? আমাদের আজকের মুভিটি এরকমই একটি ঘটনা নিয়ে, যেখানে একটি সাধারণ স্বাভাবিক বাবুর্চি জানতেই পারে না তার সাথে কি ঘটতে চলেছে এবং সে যে মানুষ রান্না করে অন্য একটি মানুষকে খাওয়াতে যাচ্ছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখব রায়ান নামের একটি ছেলে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে তার বন্ধুর সাথে দেখা করতে যাবে বলে। ও সেইখানে দেখতে পায় ওর জন্য আগে থেকে একটি ট্যাক্সি বুকিং করে রাখা হয়েছে। ও সেই ট্যাক্সিতে করে ওর বন্ধুর কাছে এসে পৌঁছায়, যেটা জঙ্গলের মধ্যে ছিল। ওর বন্ধুর একটি চিঠিও ওকে দেওয়া হয়, যেইখানে সেই বাসার সিকিউরিটি কোডটাকে ওকে বলে দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে ওর বাসায় ফিরতে রাত হবে। তাই রায়ান যেন সেই বাসায় পৌঁছানোর পর ফ্রেশ হয়ে নেয়। রায়ান খুব ঠান্ডা মাথায় সেই বাংলোতে এসে পৌঁছায় এবং সেই বাংলোটা দেখে ওর কাছে অনেক ভালো লাগে, কারণ এখানকার সব কিছুই অনেক হাই কোয়ালিটির এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। রায়ান সেইখানে খুঁজতে গিয়ে একটি মদের বোতল খুঁজে পায় এবং তারপরে ও কি খাবে সেইটাকে চিন্তা ভাবনা করে নিজের মতো করে রান্নাবান্না করে খাবার খেতে বসে পড়ে। রায়ান একজন বাবুর্চি, যার কারণে রান্নাবান্না করা ওর কাছে একেবারেই স্বাভাবিক ব্যাপার। রাতের বেলা সেই বাংলোতে ওর বন্ধু এসে পৌঁছায়, যার নাম ছিল জ্যাক। জ্যাক সেইখানে পৌঁছানোর পর দুইজনকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। দুইজন মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে এবং তারপরেই রায়ান ওর বন্ধু জ্যাকের কাছ থেকে জানতে পারে যে জ্যাক এরকম নামি দামি কিছু লোকদের হয়ে কাজ করে, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নামি দামি বাংলোগুলো হায়ার করে সেইখানে আগে থেকেই জ্যাককে পাঠিয়ে দেয়। জ্যাক সেইখানে পৌঁছানোর পর সেই খাবারগুলোকে রেডি করে যেইগুলো তারা খেতে চায় এবং সেই খাবারগুলো খাওয়ানোর মাধ্যমে জ্যাককে সেই লোকরা অসম্ভব পরিমাণে টাকা পয়সা দেয় এবং ওর লাইফে কখনোই কোনো কিছুর অভাব নেই। জ্যাকের কাছ থেকে এরকম বিলাসবহুল লাইফ কাটাতে শুনে রায়ান একটু ঈর্ষান্বিত হয়, কিন্তু এরপরেই ওরা গল্প করতে করতে সেই দিন রাতে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলায় ওরা জগিং করে। জগিং করার পর সবার প্রথমে ওরা সেই শহরের একটি কফি শপে গিয়ে পৌঁছায় এবং সেইখানে বসে যখন সকালের নাস্তা করতে থাকে তখন সেইখানে ওরা একটি মেয়ের সাথে পরিচিত হয়, যেই মেয়েটির নাম ছিল অ্যালিস। অ্যালিস ওদের সাথে কথা বলা অবস্থায় ওদের দুইজনকে যখন জিজ্ঞাসা করা হয় যে ওরা কি করে, তখন ওরা বলে যে আমরা দুইজনই হচ্ছি নামি দামি শেফ, আমাদের কাজ হচ্ছে ভালো খাবার রান্না করা। তখন অ্যালিস বলে তোমাদের দুইজনের ভিতরে কে সব থেকে ভালো রান্না করতে পারো। তখন ওরা দুইজনের দিকে তাকিয়ে থাকলে ওদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওরা অ্যালিসকে নিয়ে ওদের নিজেদের সেই বাংলোতে ফিরে আসে এবং সেইখানে আসার পর দুইজন মিলেই সেইখানে খাবার রান্না করা শুরু করে দেয়। দুইজনের দুইটি পারফেক্ট ডিশ অ্যালিসের সামনে উপস্থাপন করা হয়। অ্যালিস নিজের চোখটিকে বেঁধে নেয় এবং ওদের দুইজনের খাবারটাকেই ট্রাই করে এবং পরবর্তীতে ও রায়ানের রান্না করা খাবারটাকে পাস বলে দেয় এবং রায়ান সেই ম্যাচটি জিতে যায়। এরপরেই ওরা সেইখানকার পুলের মধ্যে নেমে আসে এবং সেইখানে গোসল করার সময় জ্যাক ওর হাতের ঘড়িটি খুলে রাখলে রায়ান সেই ঘড়িটিকে নিয়ে নিজের হাতে পরে ফেলে। যখন রায়ানের হাতে সেই ঘড়িটি জ্যাক দেখতে পায় তখন জ্যাক সেই ঘড়িটাকে ওর কাছ থেকে ফেরত চায়। অ্যালিস জিজ্ঞাসা করে যে এই ঘড়ির পিছনের কাহিনী কি। তখন গিয়ে জ্যাক অ্যালিসকে জানায় যে এই ঘড়িটি আজ থেকে 15 বছর আগে রায়ান জ্যাকের কাছে একটি কার্ড গেমে হেরে গিয়েছিল এবং তারপর থেকেই এই ঘড়িটি সবসময় রায়ানের হাতেই থাকে। সেই দিন রাতের বেলা জ্যাক অ্যালিসকে নিয়ে ওর নিজের রুমে চলে যায় এবং ওরা দুইজন রাতের বেলা সেক্স করে একটি ভালো ঘুম দেয়। পরের দিন সকালবেলা রায়ান ঘুম থেকে ওঠার পর ওর ফোনের মধ্যে আমরা একটি মেসেজ দেখতে পাবো, যেইখানে রায়ানকে বলা হয় যে আমরা জানি তুমি দেশ ছেড়ে চলে গেছো, কিন্তু তোমার কাছে 3 দিন সময় আছে, আমরা তোমাকে খুঁজে বের করব। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রায়ান অবশ্যই কোনো একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। রায়ান সেই বাসার দামি একটি আর্ট দেখার সময় সেইখানেই জ্যাক এসে পৌঁছায়। জ্যাক ততক্ষণে অ্যালিসকে হোটেলে ছেড়ে দিয়ে এসেছে। জ্যাক কিছু পার্সোনাল কাজে বাসার বাহিরে চলে যায়। তখন রায়ান সেই বাসার সবকিছু গোপনে চেক করা শুরু করে এবং এক পর্যায়ে রায়ান সেইখানে জ্যাকের ল্যাপটপ দেখতে পায়
সেই ল্যাপটপের মধ্যে জ্যাকের ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করা ছিল। রায়ান সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ঢোকার পর দেখতে পায় যে জ্যাকের অ্যাকাউন্টে 17 লক্ষ ইউরো আছে, যেটা অনেক টাকা। এবং এত বড় অ্যামাউন্ট দেখে রায়ানের মাথা একেবারেই নষ্ট হয়ে যায়। সেই দিন রাতে জ্যাক ওর সব কাজকর্ম শেষ করে নিজের বাংলোতে ফিরে আসে এবং রাতের বেলা রায়ানের সাথে বসে দুইজন মিলে উইড স্মোক করে এবং অনেক গল্প করে। সেইখানে কথাবার্তা বলার সময় জ্যাক রায়ানকে জানায় যে ওর লাইফে ও এমন কিছু কাজ করেছে যেগুলো ওকে ধাওয়া করে বেড়ায়। ও যদি এই কাজগুলো না করতো তাহলে ওর লাইফ আরও সুন্দর হতো, ওর চিন্তা করার কোনো কিছুই থাকতো না, ওর মন মানসিকতা অনেক নষ্ট। এইটা বুঝতে পেরে রায়ান ওকে সান্ত্বনা দেয়। রাতের বেলা দুইজনই ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলা রায়ানের ঘুম ভাঙার পর ও সেই বাসার মধ্যে হাঁটতে সময় সেইখানে জ্যাকের মৃতদেহ দেখতে পায়। জ্যাক সেইখানে একটি দড়ির মধ্যে ঝুলে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। জ্যাককে আত্মহত্যা করতে দেখে রায়ান কিছু সময়ের জন্য একেবারেই দুশ্চিন্তায় পড়ে যায় এবং ওর মাথার মধ্যে বিভিন্ন চিন্তাভাবনা ঘুরতে থাকে। ও শুধুমাত্র এটাই ভাবতে থাকে যে একটি মানুষ এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও সে কিভাবে তার জীবন দিয়ে দিতে পারে। এরপরেই রায়ান বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর ওর মাথায় একটি বাজে চিন্তাভাবনা চলে আসে। ও জ্যাকের জায়গাটি নিয়ে নিতে চায়, এই জন্য ও সেইখানে ফ্লোরের মধ্যে একটি পেপার ফেলে সেই পেপারের মধ্যে জ্যাকের লাশটিকে ফেলে দেয় এবং তারপরেই সেই লাশটিকে এক জায়গায় সরিয়ে রেখে ও সরাসরি চলে আসে জ্যাকের ল্যাপটপে। ও সেই ল্যাপটপটাকে চালু করার পর ব্যাংকের সব টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করলে দেখতে পায় সেইখানে ওকে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটি ও ইতিমধ্যেই ল্যাপটপ থেকে মুছে ফেলেছে, যেন জ্যাকের কোনো প্রকার সন্দেহ না হয়। ও সাথে সাথেই সেইখানকার ব্যাংকে ফোন দিয়ে বসে এবং ব্যাংকে ফোন দিয়ে বলে যে আমি আমার ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছি, আমার নাম হচ্ছে জ্যাক অ্যাডনি এবং আমার কার্ড নাম্বার হচ্ছে এত এত। এরপরেই ওকে ব্যাংক থেকে বলা হয় যে আপনাকে আমাদের ইউকের ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে সশরীরে এবং আমরা আপনার আইডি থেকে শুরু করে যাবতীয় পেপারস চেক করার পর আপনার অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস আপনাকে ফিরিয়ে দিতে পারবো। ও তারপরেই সেইখানকার ওয়েবসাইটে ঢুকে একটি ফেক ড্রাইভার লাইসেন্স ক্রিয়েট করার চেষ্টা করে এবং একটি ফেক ড্রাইভার লাইসেন্সের অর্ডারও করে দেয়। ততক্ষণে ওর ফোনে আরও একটি মেসেজ চলে আসে, যেই মেসেজে ওর মায়ের ছবি দিয়ে বলা হয় যে তোমার হাতে আর মাত্র 2 দিনের সময় আছে, আর তা না হলে তোমার মা বিপদে পড়ে যাবে। রায়ান সেইখানে একটি মেসেজ লিখে রিপ্লাই করে যে আমাকে কমপক্ষে 1 সপ্তাহের সময় দাও, আমি তোমাকে 25,000 টাকা এক্সট্রা দেব। যখন 50,000 টাকা চাওয়া হয় তখন রায়ান বলে যে ঠিক আছে। এর মাধ্যমে ও আরও 1 সপ্তাহ সময় পেয়ে গেল। সেই দিন রাতের বেলা ও জ্যাকের লাশের শরীরের মধ্যে ভারী বস্তুগুলোকে বেঁধে দেয় এবং ওর লাশটিকে নিয়ে সেইখানকার একটি পুকুরের নিচের পানির মধ্যে ডুবিয়ে রেখে দেয়। পরের দিন ও সেই শহরের রেস্টুরেন্টে এসে নাস্তা করতে করতে এটাই ভাবতে থাকে যে কিভাবে সেই ব্যাংকে গিয়ে ও টাকা পয়সাগুলোকে তুলে নেবে। যারা ওর কাছে টাকা পায় তারা ওকে আবারও মেসেজ করে বসলে ও বলে যে আমাকে সময় দিলে আমি অবশ্যই টাকা দিয়ে দেব, কিন্তু তারা বলতে থাকে যে তোমার কাছে কোনো টাকা পয়সাই নেই, তুমি এই মুহূর্তে আমাকে অ্যাডভান্সে 50,000 টাকা পাঠিয়ে দাও, তাহলে আমি বিশ্বাস করব। ওর মাথার মধ্যে টাকার চিন্তাভাবনা ঘুরতে থাকে। ও গাড়ি চালিয়ে যখন আবারও ওর সেই বাংলোতে এসে পৌঁছায় তখন সেই বাংলোর বাহিরে ও আরও একটি গাড়ি দেখতে পায়। ও বাংলোর ভিতরে ঢুকে আসার পর ইমোজিন নামের একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটি ওকে জ্যাক ভেবে নেয় এবং ও বলে যে হ্যাঁ আমার নাম হচ্ছে জ্যাক। ওরা প্রথমবারের মতো সামনাসামনি পরিচিত হয়েছে, কারণ এর আগে জ্যাক অন্য লোকদের হয়ে কাজ করত, যারা এই নতুন লোকদের কাছে ওকে রেকমেন্ড করে দিয়েছে। রায়ান সেইখানে জ্যাক সেজে ওদের সাথে কথা বলা শুরু করে এবং ওরা রায়ানকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার খাবারের প্রস্তুতির কত দূরে এগিয়েছো এবং তুমি কয়টা ডিশ উপস্থাপন করবে। রায়ান তখন চিন্তায় পড়ে যায় এবং বলে আমাকে যদি আরেকবার মনে করাতেন যে আমরা এইখানে কি করছি এবং আমাকে কত টাকা দেয়া হবে তাহলে আমি একটু ক্লিয়ার হয়ে যাব। তখন গিয়ে সেই ইমোজিন নামের মেয়েটি রায়ানকে বলে যে তোমাকে এর মাধ্যমে 3 লক্ষ টাকা দেয়া হবে। তখনই রায়ান তাদের কাছে কিছু অ্যাডভান্স চেয়ে বসে এবং সেই মেয়েটি ওকে 50,000 টাকার একটি অ্যাডভান্স দিয়ে দেয়। সেই টাকা ও নিজের মাকে বাঁচানোর জন্য যারা ওর কাছে টাকা পায় তাদের কাছে পাঠিয়ে দেয় এবং ও শান্তি পেয়ে যায়। এরপরেই ও সেইখানে বসার পর ইমোজিনকে জিজ্ঞাসা করে যে আমরা কি রান্না করতে যাচ্ছি। তখন ইমোজিন বলে
তার মাধ্যমে তুমি এখন পর্যন্ত চিন্তা ভাবনা করনি যে তুমি কি কি ডিশ রান্না করবে। তোমাকে 5টি ডিশ রান্না করতে হবে। ওকে জিজ্ঞাসা করা হয় তুমি কি তোমার সব কিছু রেডি করে অলরেডি ফ্রিজে ভরে রেখেছো? তখন গিয়ে রায়ান বলে যে না, আমি এখন পর্যন্ত কিছুই করতে পারিনি। রায়ান জিজ্ঞাসা করে সেই খাবারের আয়োজন কবে করা হবে। তখন গিয়ে ইমোজিনের মাধ্যমে আমরা জানতে পারবো যে খাবারের আয়োজনটি আগামীকাল রাতেই করা হচ্ছে। ইমোজিন রায়ানকে মরিস নামের একটি লোকের সাথে সেই শহরের একটি চার্চের কাছে নিয়ে আসে এবং সেই শহরের চার্চের সামনে থাকা কিছু মানুষদের মধ্য থেকে ও কাকে রান্না করবে সেইটাকে চুজ করতে বলা হয়। তখন গিয়ে ও বুঝতে পারে যে মানুষদেরকে রান্না করতে হবে। এইটা জানতে পেরে ওর মাথার ভিতরের পুরো দুনিয়া একেবারেই ওলটপালট হয়ে যায়। ও ভাবতে থাকে যে কিভাবে এইটা সম্ভব, কারণ ও এর আগে আর কখনোই কোনো মানুষদেরকে রান্না করেনি। কিন্তু জ্যাক আজ পর্যন্ত মানুষদেরকে রান্না করেই এই ধরনের টাকা পয়সা ইনকাম করেছে। ইমোজিন রায়ানকে জিজ্ঞাসা করে যে তোমার সমস্যা কি? আমাকে বলা হয়েছে যে তুমি আগে থেকেই এই সম্পর্কে সব কিছু ভালোভাবে জানো, তাই তুমি যদি চাও যে তোমার রেপুটেশন নষ্ট না হোক এবং তুমি যদি বেঁচে থাকতে চাও, তাহলে এই মুহূর্তেই 2টি মানুষকে চুজ করো এবং তাদেরকে তুলে নাও। রায়ান বলে যে আমরা আগামীকালকে সকালে সবার প্রথমেই মানুষদেরকে তুলে নেব। ও সেই দিন ইমোজিন এবং মরিসের সাথে সেই বাংলোতে ফিরে আসে এবং সেই বাংলোতে ও নিজের রুমটাকে আলাদা করে নেয় এবং রাতের বেলা সেই বাংলো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ও যখন নিজের ব্যাগ গোছগাছ করে সেইখান থেকে পালিয়ে যাবে, তখনই ওর সামনে ইমোজিন চলে আসে। ইমোজিন রায়ানকে বলে যে তুমি যদি এইখান থেকে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি জানো যে আমরা প্রতি বছর কমপক্ষে 75 জন মানুষদেরকে রান্না করে খাইয়ে থাকি, বিভিন্ন নামি দামি পরিবারের সম্ভাব্য মানুষদেরকে। তাই সেই 75-এর লিস্টে 76তম নামে তোমাকে অ্যাড করতে আমাদের একেবারেই কষ্ট হবে না এবং একটুও খারাপ লাগবে না, 1%ও না। তাই তুমি বেঁচে থাকতে চাইলে এবং টাকা পয়সা ইনকাম করে ভালোভাবে তোমার লাইফ কাটাতে চাইলে তোমাকে এইটা অবশ্যই করতে হবে। ও আবারও নিজের ঘরে ফিরে যায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মরিস রায়ানের রুমে চলে আসে এবং রায়ানকে ঘুম থেকে ডেকে তুলে নিজের সাথে করে সেই চার্চের সামনে নিয়ে যায়। চার্চের সামনে ওরা বসে থাকে একটি পারফেক্ট কাপলদের জন্য। সেইখানে ওরা একটি বৃদ্ধ মহিলা এবং একটি মেয়েকে দেখতে পায় এবং নিজেদের গাড়িতে করে সেই বৃদ্ধ মহিলা আর মেয়েটিকে ফলো করা শুরু করে। শহরের এমন একটি জায়গায় যদি ওরা পৌঁছাতে পারে যেইখানে ওদের আশেপাশে আর অন্য কোনো মানুষরা থাকবে না, তাহলেই ওরা সেই বৃদ্ধ মহিলা এবং সেই মেয়েটিকে নিজেদের সাথে করে তুলে নিয়ে যাবে। ওরা ফলো করতে করতে সেই শহরের অনেক ভিতরের একটি জায়গায় চলে আসে এবং সেইখানে ওরা সেই বৃদ্ধ মহিলা এবং মেয়েটিকে হারিয়ে ফেলে। ওরা গাড়ি থেকে বের হয়ে সেই মানুষগুলোকে খোঁজার চেষ্টা করলে সেইখানে থাকা আরেকটি লোক ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা এইখানে কাকে খুঁজছেন? আপনারা যাকেই খুঁজছেন আমি তাকে খুঁজে বের করে দিতে পারবো, কারণ আমি এইখানকার স্থানীয়, আমি সবাইকে চিনি। ওরা তখন সেই লোকটিকে বলে যে আমরা এইখানে এসেছি, আমাদের গাড়ির সমস্যা দেখা দিয়েছে, এই জন্য। ওই লোকটি বলে যে আমি একজন মেকানিক, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। ওই লোকটিকে বলা হয় যে আমাদের গাড়ির নিচে ঢুকে একটু দেখেন যে সমস্যাটা কি হয়েছে। ওই লোকটিকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয় এবং লোকটি যখন সেই গাড়ির নিচে ঢুকে সব কিছু চেক করা শুরু করে, তখনই মরিস একটি বন্দুক ব্যবহার করে সাইলেন্সার লাগিয়ে সেই লোকের মাথার মধ্যে গুলি করে লোকটিকে সেইখানেই মেরে ফেলে। ওরা যখনই সেই লোকটিকে গাড়ির মধ্যে তুলে নেবে, তখনই সেইখানে পুলিশ অফিসার এসে পৌঁছায়, যেই পুলিশ অফিসারকে সেই বৃদ্ধ মহিলা এবং মেয়েটি সাথে করে নিয়ে এসেছে। পুলিশটি ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা এইখানে কি করছেন? ওরা বলে যে আমরা এইখানে একটি ভালো জায়গা খুঁজছি যেখানে আমরা একটি হোটেল তৈরি করতে পারবো। কিন্তু পুলিশ বলে যে এই জায়গায় আপনাদের হোটেল একেবারেই চলবে না, এইটা কোনো ট্যুরিস্ট প্লেসও না, তাই আপনারা এইখানে হোটেল খোলার চিন্তাভাবনা কিভাবে করলেন? আমি আপনাদের পরিচয় জানতে পারি? তখন গিয়ে সেই মরিস নামের লোকটি নিজের পকেটের মধ্য থেকে একটি কার্ড বের করে দেয়, যেই কার্ডের মাধ্যমে ওকে একটি ডেভেলপারের পরিচয় দেয়া হয়। এরপরেই সেই পুলিশটি কিছু সময়ের জন্য সেইটাকে মেনে নেয় এবং সেইখান থেকে চলে গেলে ওরা সেই লাশটিকে নিজেদের গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে সরাসরি সেই বাংলোতে ফিরে আসে। বাংলোতে আসার পর ইমোজিন ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের 2টি দেহ আনার কথা ছিল, কিন্তু তোমরা মাত্র একটি দেহ নিয়ে এসেছো। এরপরেই সেই দেহটিকে ওরা সেই বাংলোর নিচে রাখা একটি সিক্রেট রুমের মধ্যে নিয়ে আসে। সেই রুমে নিয়ে আসার পরেই সবার প্রথমে সেই মৃতদেহের শরীরের মধ্য থেকে পোশাক খুলে দেয়া হয়
এবং তারপরেই সেই শরীরের মধ্য থেকে সব রক্তগুলোকে বের করে ফেলার জন্য রায়ান গলাটিকে কেটে দেয় এবং শরীরের সব রক্তগুলো সেইখানে একটি বলের মধ্যে জমা হওয়া শুরু হয়। ইমোজিন ওকে 5 ঘন্টার সময় দিয়ে দেয়। এই 5 ঘন্টার মধ্যেই ওকে ডিনার রেডি করতে হবে। ও সেইখানে এরপরেই সেই মৃতদেহকে পর্বে পর্বে কাটা শুরু করে। ও মৃতদেহকে কাটার পর রক্তাক্ত শরীরে সেই বেসমেন্টের রুম থেকে বের হয়ে আসার পর মৌরিস সেই বেসমেন্টের মধ্যে ঢুকে আসে এবং সেই মৃত শরীরের গোশতগুলোকে সেদ্ধ করা শুরু করে। রায়ান সরাসরি চলে যায় গোসল করতে এবং গোসল করতে করতে ও কান্না করে দেয়। ও ভাবতে থাকে যে এইটা ও কী করছে। লাইফে প্রথমবার ও কোনো মানুষকে রান্নাবান্নার জিনিসের মতো কেটেছে। ও তারপরেই ওর ঘরে চলে আসার পর দেখতে পায় ওর জন্য একটি পার্সেল এসে পৌঁছেছে, যেইখানে ও ইউকের একটি ড্রাইভিং লাইসেন্স দেখতে পায়। ও সেই ড্রাইভিং লাইসেন্সটাকে নিজের ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে যখন সেই বাংলো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন গাড়িটাকে চালু করে বাংলো থেকে বেরিয়ে যাওয়ার সময় ওর সামনে একটি কর্মী চলে আসে এবং ও গাড়িটাকে নিয়ে সেইখানকার একটি পাথরের মধ্যে আঘাত করে বসে। কিছু সময়ের মধ্যেই সেই আওয়াজ শুনে সেইখানে মরিস এসে পৌঁছায় এবং মরিস বুঝতে পারে যে রায়ান এইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেই গাড়িটাকে ওরা দুইজন মিলে সেই বাংলোতে আবারও ঢোকানো শুরু করে। তখন গিয়ে রায়ান মরিসকে জিজ্ঞাসা করে যে তোমার কি এইসব কাজকর্ম করতে একেবারেই ভয় করে না? মরিস বলে যে এইটা আমার জন্য নতুন কিছু না, প্রথম আমিও ভয় পেয়েছি, কিন্তু যতদূর আমি জানি তুমি এই কাজ সম্পর্কে একেবারেই দক্ষ এবং সব কিছু জানো, তাই তোমার ভয় পাওয়ার কোনো কিছুই নেই। রায়ান বলে যে আমি কি কোনোভাবে তোমাদের এই গ্রুপ থেকে বের হয়ে যেতে পারবো? তখনই মরিস বলে যে লাইফে আজ পর্যন্ত একটি মেয়ে আমাদের থেকে চলে গিয়েছে। ও এত ভালোভাবে মানুষকে রান্না করে একটি পারফেক্ট ডিশ তৈরি করেছিল, যেইটা কোম্পানির সেই বড় বড় নামি দামি ধনী মানুষদের কাছে অনেক ভালো লেগেছিল এবং তারা খুশি হয়ে ওকে টাকা পয়সা দিতে চাইলে ও নিজের স্বাধীনতা চেয়ে নিয়েছিল। রায়ান তখন চিন্তা ভাবনা করে যে ও ভালো রান্নাবান্না করে সবার মন জয় করবে এবং ওদের এই গ্রুপের মধ্য থেকে বের হয়ে যাবে। ও তখনই সেই বাসার মধ্যে ঢুকে আসে এবং ওকে যখন বলা হয় যে 5টি রান্না কি কি হবে, তখন ওদের সামনে রায়ান 4টি কোর্সের কথা বলে। তখন গিয়ে ইমোজিন রায়ানকে বলে আমাদের সেই ধনী ব্যক্তিদের মধ্যে একজন স্পেশালি জিহ্বার স্যুপ খেতে চেয়েছে, তাই তোমাকে পারফেক্টলি সেই জিহ্বাকে কেটে সেইটাকে একটি পারফেক্ট স্যুপ তৈরি করতে হবে। রাতের বেলা ওদের সর্বপ্রথম ক্লায়েন্ট এসে পৌঁছায়, যারা সেইখানে ড্রিঙ্কস করে টাইম স্পেন্ড করা শুরু করে। রায়ান যখন রান্নাবান্না নিয়ে ব্যস্ত, তখনই সেই বাংলোতে পুলিশ অফিসার এসে পৌঁছায়। যেই পুলিশ অফিসারের নাম ছিল ডিটেকটিভ রুইজ। ডিটেকটিভ রুইজ বলে যে আজকে দুপুরবেলা আমার কাজিন গায়েব হয়ে গেছে। আমার কাজিনকে সর্বশেষবার আপনার 2 কর্মীর সাথে এই পুলিশ অফিসার দেখতে পেয়েছে। তখন পুলিশ অফিসার রায়ান এবং মরিসকে প্রশ্ন করার জন্য সেই বাংলোর ভিতরে ঢুকতে চাইলে ইমোজিন সেই ডিটেকটিভকে নিজেদের সেই বাংলোর মধ্যে নিয়ে আসে। ডিটেকটিভ তখন বলে আমি এইখানে থেকেই অপেক্ষা করতে চাচ্ছি, আমি আপনার সেই মরিস নামের ডেভেলপার লোকটির সাথে কথা বলেই তারপর এইখান থেকে যেতে চাচ্ছি। ইমোজিন বলতে থাকে যে এই মুহূর্তে আমাদের এইখানে পৃথিবীর বিভিন্ন নামি দামি ক্লায়েন্টদেরকে নিয়ে আমরা একটি পার্টির আয়োজন করেছি, সেইখানে আপনাকে একেবারেই মানাবে না। কিন্তু ডিটেকটিভ রুইস বলে যে আপনি বুঝতেই পারছেন যে আমার আপন কাজিন হারিয়ে গিয়েছে, আমি ওকে ছাড়া কোথাও যাচ্ছি না। তখনই ইমোজিন ডিটেকটিভ রুইসকে রায়ানের সাথে কথা বলানোর জন্য সেই বাংলোর কিচেনের মধ্যে নিয়ে আসে। রায়ানকে কিচেনে রান্নাবান্না করতে দেখে সেই ডিটেকটিভ রায়ানকে জিজ্ঞাসা করে যে যতদূর আমি জানতে পেরেছি আপনি একজন আর্কিটেক্ট, আপনি এইখানে রান্নাবান্না কেন করছেন? তখন রায়ান বলে যে হ্যাঁ, আমি রান্নাবান্নাতেও দক্ষ এবং এইটা আমার একটা হবি। তখনই রায়ানকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি আমার কাজিনকে কোথাও দেখেছেন কিনা, কিন্তু রায়ান বলে যে না, আমি আপনার কাজিনকে একেবারেই চিনতে পারছি না। ডিটেকটিভ রুইস তখন সেইখানে রাতের খাবার খাওয়ার জন্য স্টে করতে চায় এবং মরিসের সাথে একবার হলেও কথা বলতে চায়। মরিস ততক্ষণে সেই বাংলোর দূরে চলে গিয়েছে। মরিসকে ফোন দিয়ে ইমোজিন চলে আসে ওদের ক্লায়েন্টের কাছে এবং সেই ক্লায়েন্টদেরকে বলে যে আমাদের এইখানে পুলিশ এসে পৌঁছেছে এবং পুলিশ আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বলবেন যে আপনারা অনেক বড় ডেভেলপার কোম্পানির হয়ে এখানে এসেছেন। সেই রিচ পিপলদের জন্য যেই খাবার তৈরি করা হয় সেই খাবার সবার প্রথমেই সেইখানে ডিটেকটিভ রুইসকে খেতে দেওয়া হয়।
যেই খাবারের মধ্যে ডিটেকটিভ রুইজের কাজিনের গোশত মিক্স করা ছিল। ডিটেকটিভ রুইজ সেই খাবার খায় এবং বলে যে আপনার আর্কিটেক্ট না হয়ে আপনার একজন বাবুর্চি হওয়ার দরকার ছিল, কারণ আপনি অনেক ভালো রান্না করেন এবং এইখানে আপনি এইগুলো কি গোশত দিয়েছেন, এইটা এত ভালো কেন লাগছে? তখন রায়ান বলে যে এগুলো হচ্ছে পিগসদের গোশ। তখনই ইমোজিন রায়ানকে সেই কিচেনের বাহিরে ডেকে নিয়ে যায় এবং বলে যে তোমার জানার কথা যে আমাদের কোনো আয়োজনে যদি কখনো কোনো পুলিশ এসে পৌঁছায় তাহলে তোমাকে কি ধরনের কথাবার্তা বলতে হবে। তুমি একজন আর্কিটেক্ট, তোমার বিল্ডিংসের সম্পর্কে এবং ম্যাটেরিয়ালস সম্পর্কে সব কিছু জানা থাকার দরকার, আর্কিটেক্টের স্টাইল সম্পর্কেও সব কিছু জানা থাকার দরকার, কিন্তু তুমি এর কিছুই জানো না। আমি তোমার প্রতি অসন্তুষ্ট, তাই তুমি নিজেকে ঠিক করে নাও। রায়ান সেইখান থেকে বকাবাদ্য শোনার পরেই আবারও ওর কিচেনে এসে পৌঁছায় এবং সেই খাবার নিয়ে রান্নাবান্না শুরু করে। কিছু সময়ের মধ্যেই সেই বাংলোর মধ্যে মরিস এসে পৌঁছায় এবং মরিসকে ডিটেকটিভ রুইজ যখন জিজ্ঞাসা করে যে তুমি কি আমার কাজিনকে দেখেছো কিনা, তখন মরিসও একই জবাব দেয় যে না, আমি ওকে চিনি না এবং দেখিনি। ডিটেকটিভ রুইজকে যখন ওলটপালট কথা বলে সেইখান থেকে চলে যেতে বলা হয়, তখন ডিটেকটিভ রুইজ ইমোজিনের সাথে কথা বলতে বলতে আবারও সেই বাংলোর ভিতরে ঢুকে আসে এবং সেইখানে থাকা ওর ক্লায়েন্টদেরকে প্রশ্ন করতে চায়। সেইখানে থাকা ক্লায়েন্টদেরকে যখন প্রশ্ন করা হয় তখন তারা সবাই মিলে একটি পারফেক্ট জবাব দেয় এবং ডিটেকটিভ রুইজ সেইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে একজন ক্লায়েন্ট ডিটেকটিভ রুইজকে বলে যে আপনি আমাদের সাথে এইখানে বসেই খাবারের মজা নিতে পারেন। ডিটেকটিভ রুইজ আনন্দের সাথে সেইখানে একটি সিট নিয়ে বসে পড়ে। ইমোজিন সাথে সাথেই সেই রিচ পিপলকে সাইডে ডেকে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে আপনি পুলিশটাকে কেন এইখানে বসতে বললেন, কারণ এইটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। তখন সেই রিচ পিপলটি বলে কখনোই কোনো সাধারণ কিছুতে মজা থাকে না, যদি সেই ঘটনার মধ্যে একটু টুইস্ট দেয়া যায় তাহলে সেইটা মনে থাকে এবং অনেক ভালো লাগে। তুমি দেখো, আমি সেই পুলিশ অফিসারকেই এখন তার কাজিনের গোশ খাওয়াবো। তখনই মরিস ইমোজিনকে জানায় যে এইখানে জ্যাকের একটি বন্ধু এসে পৌঁছেছে। ইমোজিন গিয়ে দেখতে পায় যে সেই বাংলোতে অ্যালিস এসে পৌঁছেছে। অ্যালিসকে তখন ইমোজিন জানায় যে আমাদের এইখানে একটি ডিনার পার্টির আয়োজন চলছে, তুমি এইখান থেকে চলে গেলে আমরা খুশি হব। কিন্তু অ্যালিস বলে যে জ্যাক আমাকে ভালোভাবে চেনে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটু রেস্ট রুমে অপেক্ষা করতে যাচ্ছি, আমি রাতের বেলা জ্যাকের সাথে কথা বলে নেব। ইমোজিন রাজি হয়ে যায় এবং অ্যালিসকে সেই বাসার কিচেনের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসা হয়। অ্যালিস সেইখানে কিচেনের মধ্যে এসে জ্যাককে না দেখতে পেয়ে রায়ানকে দেখতে পায়, এই জন্য ও একটু অবাক হয়ে যায়। ও তখনই রায়ানকে জিজ্ঞাসা করে বসে যে ওরা তোমাকে কেন জ্যাক ডাকছে। তখন রায়ান জানায় যে জ্যাক একটি ইমার্জেন্সি কাজে এইখান থেকে চলে গেছে এবং ওর হয়ে আমাকে রান্না করার জন্য ফাঁসিয়ে দিয়েছে। ঠিক তখনই কথা বলার সময় অ্যালিস রায়ানের হাতে জ্যাকের সেই ঘড়িটি দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ জ্যাক সেই ঘড়িটি রায়ানকে একেবারেই দিতে চায় না। অ্যালিস সেইখানে বসে জ্যাকের শরীরের গোশতের টুকরো খাওয়া শুরু করে এবং রায়ানকে জিজ্ঞাসা করে যে এত অস্থির মজাদার গোশত কিসের। তখনই রায়ান সেই খাবারটাকে সেইখান থেকে সরিয়ে নেয় এবং বলে এইটা তোমার খাওয়া একেবারেই উচিত হবে না। অন্যদিকে ডিটেকটিভ রুইজ সেই ডিনার টেবিলে বসে সেই রিচ পিপলদের সাথে খুব আনন্দের সাথে খাবার খেতে থাকে এবং গল্প করতে থাকে। অ্যালিস সেই ঘড়িটাকে রায়ানের হাতে লক্ষ্য করার পরেই ওর মনের মধ্যে যখন বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরতে থাকে তখন অ্যালিস রায়ানকে জিজ্ঞাসা করে যে জ্যাক কি এইখানে ফিরে আসবে, কিন্তু রায়ান বলে যে ও অনেক লম্বা সময়ের জন্য গিয়েছে এবং ও অনেক দিন যাবৎ এইখানে আসবে না। এইটা জানতে পেরে অ্যালিসের মন ভেঙে যায়। অ্যালিস সেইখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে এবং সেই বাংলোর বাইরে বের হয়ে এসে নিজের গাড়িতে ঢোকার পর যখন ভাবতে থাকে যে ও কাকে ফোন করতে পারে, তখনই ওর গাড়ি কাজ করা বন্ধ করে দেয় এবং সেইখানে মরিস এসে পৌঁছায়। মরিস অ্যালিসকে সাহায্য করার জন্য চেষ্টা করতে থাকে। অন্যদিকে ডিটেকটিভ রুইজ সেই রিচ পিপলদের সাথে সেইখানে বসে ওর কাজিনের শরীরের গোশতটাকে খাওয়ার সময় একেবারেই আনন্দে উৎফুল্ল হয়ে যায়। ও সাথে সাথেই সেইখানে থাকা একটি কাজের মেয়েকে ডেকে নিয়ে বলে যে এই খাবার যে তৈরি করেছে সেই লোকের সাথে আমি একবারের জন্য কথা বলতে চাই, কারণ খাবারটি অনেক ভালো হয়েছে। তখনই রায়ানকে ডাকার জন্য ইমোজিন সেই কিচেনের মধ্যে ঢুকে আসে এবং রায়ানকে বলে যে তোমার রান্না করা সেই খাবার তাদের কাছে অনেক ভালো লেগেছে। রায়ান বলে এর বদলে কি আমি আপনাদের কাছে কিছু চাইতে পারি? তখন গিয়ে রায়ান বলে যে আপনারা অনুমতি দিলে আমি আপনাদের এই কোম্পানি ছেড়ে দিতে চাই এবং আমি আপনাদের হয়ে কাজ করা বন্ধ করতে চাই। ইমোজিন বলে যে এইটা একেবারেই সম্ভব না,
তখন রায়ান সেই মেয়েটির কথা জিজ্ঞাসা করলে ইমোজিন বলে যে ওই মেয়েটি আসলেই আমাদের কোম্পানি ছেড়ে চলে যায়নি। ওই মেয়েটি যখন চলে যেতে চেয়েছিল তখন সেই বাবুর্চি মেয়েটিকেও আমরা রান্না করে রিচ পিপলদেরকে খাইয়ে দিয়েছিলাম। রায়ান তখন বুঝতে পারে যে ওর বেঁচে ফেরার আর কোনো রাস্তা নেই। ও চলে আসে সেই খাবার টেবিলে এবং সেইখানে থাকা সেই রিচ পিপলরা ওর খাবারের তারিফ করতে করতে একেবারেই পাগল করে ফেলে ওকে। সবার শেষে এসে ডিটেকটিভ রুইজ একেবারেই অবাক হয়ে যায় এবং ডিটেকটিভ রুইজও ওর খাবারের তারিফ করে এবং বলে যে আসলেই তোমার একজন বাবুর্চি হওয়ার উচিত ছিল। ডিটেকটিভ রুইজ সেইখান থেকে চলে যেতে চাইলে সে রিচ পিপলরা ডিটেকটিভ রুইজকে বলে যে আমাদের শেফ আমাদের জন্য জিহ্বার স্যুপ নিয়ে আসতে যাচ্ছে, যেটা খেয়ে আপনার কাছে আরও ভালো লাগবে। ডিটেকটিভ রুইজ সেই স্যুপের অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই রায়ান যখন আবারও কিচেনে ফিরে আসবে তখন ও দেখতে পায় যে অ্যালিস এখনও সেইখানে বসে আছে। রায়ান তখন কিচেনে চলে আসে এবং সেই জিহ্বাটিকে তুলে নিয়ে দেখতে পায় যে সেই জিহ্বাটি ইতিমধ্যেই নষ্ট হওয়া শুরু করেছে। সেই জিহ্বার মধ্যে অলরেডি পচন ধরে গেছে। ওরা যখন ভাবতে থাকে যে কি করবে, ঠিক তখনই অ্যালিস আবারও সেই কিচেনের মধ্যে এসে পৌঁছায় এবং অ্যালিসকে দেখার পর ওদের মাথায় একটি বাজে আইডিয়া চলে আসে। ওরা তখন অ্যালিসকেও মেরে ফেলে এবং অ্যালিসের জিহ্বাটিকে কেটে সেইটা দিয়ে সেই পারফেক্ট ডিশ তৈরি করা হয়। যেইখানে ওর একটি স্যুপ তৈরি করার কথা ছিল সেইখানে ও অ্যালিসের জিহ্বাকে দিয়ে একটি শরবেট তৈরি করে এবং সেই শরবেট সেই রিচ পিপলদের সামনে উপস্থাপন করলে সেইটা খেয়ে তারা সবাই একেবারেই আনন্দিত হয়ে যায়। তখন ডিটেকটিভ রুইসকে দেওয়া সেই চামচের মধ্যে একটি সিক্রেট মেসেজ দেয়া ছিল, যেই কাগজের মধ্যে রায়ান লিখে দিয়েছে যে আমার সাথে এখনই বাথরুমে এসে দেখা করেন। ডিটেকটিভ রুইস বাথরুমে চলে আসে এবং রায়ান সেইখানে ডিটেকটিভ রুইসকে সব কিছু সত্য সত্য বলে দেয়। ডিটেকটিভ রুইস এই সব কিছু শোনার পর একেবারেই অবাক হয়ে যায় এবং সাথে সাথেই উনি সেইখানে কমোটের মধ্যে ঢুকে বমি করা শুরু করে। কিছু সময়ের মধ্যেই উনি সেই বাংলোর বাইরে বের হয়ে এসে ইমোজিনকে বলে যে আমি এখন এইখান থেকে বিদায় নিতে চাচ্ছি। উনি বিদায় নেওয়ার সময় সেইখানে থাকা রিচ পিপলদের চেহারাগুলোকে ভালোভাবে দেখে নেয় এবং সেইখান থেকে চলে যাওয়ার ভান করে আবারও বাংলোর পিছনের দিক দিয়ে এসে সেই সিক্রেট বেসমেন্টের রুমে ঢুকে আসে। রায়ান সেই ডিটেকটিভ রুইসকে বেসমেন্টে নিয়ে আসার পর সেইখানে সেই মেরে ফেলা মানুষদের মুখ এবং হাত পাগুলোকে দেখানো হয়, যেইগুলোকে সেইখানে বয়েল করা হচ্ছিল। ডিটেকটিভ রুইস সেইগুলোকে দেখে সেইখানে আবারও অসুস্থ হয়ে পড়ে। ডিটেকটিভ রুইস তখনই বলে যে আমি আমার ফোনটি উপরে ফেলে রেখে এসেছি, আমার ফোনটিকে যদি তুমি নিয়ে আসো তাহলে আমি পুলিশদেরকে ফোন করে এইখানে ডেকে আনতে পারবো। রায়ান সেইখান থেকে বের হয়ে সেই ফোন নেয়ার জন্য বাংলোর মধ্যে যাওয়ার চেষ্টা করে। তখন বাংলোতে থাকা মানুষরা রায়ানের খাবারের তারিফ করা নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু মরিসের একটু সন্দেহ হয়। মরিস সেই সন্দেহের বশে সেই বেসমেন্টে ঢুকে আসে। অন্যদিকে রায়ান ডিটেকটিভ রুইজের ফোন নিয়ে সেই বেসমেন্টে আসার চেষ্টা করলে ওর সামনে ইমোজিন চলে আসে এবং ও কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। ডিটেকটিভ রুইজ সেইখানে অ্যালিসের মৃতদেহটিকেও দেখতে পায় এবং সেইখানে মানুষদের শরীরকে কাটার অসংখ্য অস্ত্রকেও দেখতে পায়। ও যখন ভাবতে থাকে যে কি করবে, তখনই ওর পিছন দিক দিয়ে মরিস চলে আসে এবং ডিটেকটিভ রুইজকে একটি মেশিন দিয়ে আঘাত করে ওর মাথাটিকে কেটে ফেলা হয়। রায়ান ফোনটিকে নিয়ে যতক্ষণে সেই বেসমেন্টের মধ্যে এসে পৌঁছায় ততক্ষণে দেখতে পায় যে মরিস ডিটেকটিভ রুইজকে মেরে ফেলেছে। মরিস তখন রায়ানকে বলে যে ডিটেকটিভ রুইজ লুকিয়ে এই বেসমেন্টের মধ্যে ঢুকে এসেছিল, আমি ওকে মেরে ফেলেছি, এবার চলো সর্বশেষ কাজটাকেও আমরা সম্পূর্ণ করি। মরিস তখন রায়ানের সাথে সেই মৃতদেহর শরীরের গলে যাওয়া অংশগুলোকে সেইখানকার একটি মাটির গর্তের মধ্যে ফেলে মাটি দিয়ে সেইগুলোকে ঢেকে দেয় এবং মরিস সাথে সাথে সেই বেসমেন্টের মধ্যে এসে ডিটেকটিভ রুইজ এবং অ্যালিসের শরীরটাকে আলাদা করে সেগুলোকেও আবার গলিয়ে ফেলার জন্য বয়েলিং শুরু করে দেয়। রায়ান এগুলো সব নিজের চোখের সামনেই দেখতে থাকে। সেই দিন রাতেই ইমোজিন ডিটেকটিভ রুইজের ফ্যামিলিকে একটি ফেক মেইল লেখে এবং সেই মেইলের মধ্যে লিখে দেয় যে আমি একটি দ্বিতীয় পরিবার, দ্বিতীয় ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছি, যার কারণে আমি আর কোনোদিন এই পরিবারে ফিরে আসব না, আমি চলে যাচ্ছি, আমাকে আর খুঁজো না। রায়ান বুঝতে পারে যে এগুলো সব কিছুই আগে থেকেই প্ল্যান পরিকল্পনা করা ছিল
সেই দিন রাতে ঘুমানোর পর পরের দিন সকালবেলা রায়ান যখন ওদের সাথে কথা বলে তখনই ইমোজিন রায়ানকে ওর সব টাকা পয়সাগুলো পেমেন্ট করে দেয় এবং মরিস রায়ানের ঘাড়ের মধ্যে একটি ট্র্যাকিং ডিভাইস ঢুকিয়ে দেয়, যার মাধ্যমে রায়ান পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওরা রায়ানকে খুঁজে বের করে ফেলতে পারবে। রায়ান বুঝতে পারে যে এই মানুষদেরকে রান্না করে খাওয়ানোর কোম্পানির হাত থেকে ওর বেঁচে ফেরার আর কোনো রাস্তাই নেই। ও পরের দিনই সব টাকা পয়সার সাথে নিজের ব্যাগ ট্যাগ গুছিয়ে সেই শহরের এয়ারপোর্টে এসে পৌঁছায় এবং সেইখানে ড্রিঙ্কস করা অবস্থায় একটি লোক যখন রায়ানকে জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, তখন ও বলে যে আমি একজন বাবুর্চি এবং আমার নাম হচ্ছে জ্যাক, আমি নিউ ইয়র্কে থাকি। সেই লোকটি বলে যে তোমার লাইফ আসলেই অনেক আনন্দের, তোমার লাইফ যদি আমি পেতাম তাহলে আমি অনেক আনন্দিত হতাম। আর রায়ান মনে মনে ভাবতে থাকে যে আজ থেকে কয়েকদিন আগেই ও ঠিক একই কথাই ভেবেছে, কিন্তু শুধুমাত্র ওই জানে যে ওর লাইফে কি ঘটছে। আর এর মাধ্যমেই আমাদের এই অবাক করা ভয়ঙ্কর সাসপেন্স মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।